ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী নেতার শ্রদ্ধা, শহীদ বেদিতে দোয়া মোনাজাত। ২১শে প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের ঢল, দেশের স্বার্থ মর্যাদা সমুন্নত রাখার আকাঙ্ক্ষা। ছুটির দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস তারেক রহমানের মাতৃভাষা দিবসের স্মারক ডাক টিকিট উন্মোচন। ১২ মার্চের আগে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করছে ৫২ ভাষা শহীদদের। ২১শে প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখানে শ্রদ্ধা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সেখানে আলাদাভাবে মোনাজাত করেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। মায়ের ভাষার ভালোবাসা নিয়ে অনবদ্য এক মহাকাব্য হয়ে শির উঁচু করে দাঁড়িয়ে শহীদ মিনার। পলাশ শিমুল রাঙা তরুণ রক্তের আলপনা মাখা স্মৃতির মিনারে অবনত শোকের রাত। ২১শে শুরুর ক্ষণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। বর্ণমালার রং বেরঙের বর্ণিল হয়ে ওঠা মিনার প্রাঙ্গণে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় জানানো হয় সালাম। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে দাঁড়িয়েই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সকলে। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাদের সাথে নিয়ে আরেকবার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকে স্ত্রী কন্যাকে নিয়ে পারিবারিকভাবে আরও একবার মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানান শহীদ জিয়া ও বেগম জিয়ার সন্তান। ২১শে চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই ২১শে চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। এবং আজকে এই যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, আমাদের অর্থনীতিকে সংহত করা, আমাদের রাজনীতিকে আরও সংহত করা, এই কাজগুলো আমরা ২১শে চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে। এনসিপি সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীরা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও ৫২ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। ভাষার জন্য এদেশের মানুষের ভালোবাসা অসীম, তাই তো বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে দিয়ে মাতৃভাষাকে রক্ষা করেছেন দামাল ছেলেরা। তাদেরই স্মরণ করতে এই শহীদ বেদিতে লাখো মানুষের ঢল। আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ, যা বিশ্বে এক অনন্য উদাহরণ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে। ২১শে প্রথম প্রহরে রাত ১টায় জামায়াত আমির আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদ আবুল বরকত ও আব্দুল জব্বারের কবর জিয়ারত করেন।
পরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন। এ সময় জামায়াত আমির সাংবাদিকদের বলেন, 1947 থেকে 2024 পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হওয়া সবাই জাতীয় বীর। দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তারা জাতির জন্য অনুপ্রেরণা। তিনি বলেন, মানুষের অধিকারের লড়াই ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তরুণ যুবকদের স্বপ্ন পূরণে জামায়াত ইসলামের প্রচেষ্টা চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন দলটির আমির। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনও নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, চাঁদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। এদিকে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 52 ভাষা আন্দোলনের শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। 21-এর প্রথম প্রহরে রাজশাহীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাজশাহী 3 আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভিন্ন রাজনৈতিক দল ও নানা পেশার মানুষ। আমরা যেমন মাতৃভাষার মধ্য দিয়ে সারা বিশ্বে আমরা যেন একটি অত্যন্ত উন্নত জাতি হিসেবে পরিণত হয়েছে, আগামী দিনে এই ভাষা চর্চার মধ্য দিয়ে সারা বিশ্বের নিউ জেনারেশন তারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, তারাও একইভাবে এই দিবস পালন করবে। যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তাদের সেই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে, তাদের এই রক্তের প্রতি শপথ জানিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। লালমনিরহাট শহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। স্বাধীনতার সঠিক চেতনা ছিল যে একটি মানবতার, মানবিক একটি সাম্যের বাংলাদেশ গঠনের, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের। সেক্ষেত্রে অবশ্যই স্বাধীনতার যেগুলো স্মৃতি রয়েছে সেগুলো তো অবশ্যই আমরা ধারণ করব এবং স্থাপন করব। সিলেট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কুমিল্লার টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মৎস্য, প্রাণী সম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ফরিদপুরে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও শহীদুল ইসলাম বাবুল। 21-এর প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চশিকের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এছাড়া খুলনা, জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও ফেনী সহ সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সরকারি ছুটির দিনে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কর্মদিবসে মন্ত্রী পরিষদ সদস্য এবং কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা মাহাদি আমিন সাংবাদিকদের জানিয়েছেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিষ্ঠান প্রধানদের ঈদের আগেই সম্মানী দেবে সরকার। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তেজগাঁয়ে 3 বার প্রধানমন্ত্রী হিসেবে এই কার্যালয় ব্যবহার করেন। মা বেগম জিয়ার স্মৃতি বিজড়িত তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছুটির দিনেও প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয় প্রাঙ্গণে স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন।
নির্বাচনী ওয়াদা অনুসারে ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম মুয়াজ্জিন ও ভিন্ন ধর্মের প্রধানদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সাক্ষাৎ করেন তার সঙ্গে। এরপর সাক্ষাৎ করেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনসম্পদ তৈরিতে কার্যক্রম এগিয়ে নিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা, কর্মসংস্থান ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম করে দ্রুততার সাথে তাদের জন্য অনেক বেশি চাকুরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো, তার জন্য প্রয়োজনীয় যে ডিরেগুলেশন প্রয়োজন, ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার নীতিমালার প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য, এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে আরও কীভাবে প্রাধান্য দিব আমরা, বিদেশে বিভিন্ন দূতাবাস যারা রয়েছে এবং বাংলাদেশে বিদেশি যে দূতাবাস রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কিভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 12 মার্চের আগে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। শনিবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী 12 মার্চ অথবা এর 2-1 দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও জানান, এই অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার পূরণ হয়েছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সকালে এফডিসিতে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে গণতান্ত্রিক চর্চায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বলেন, দলীয়করণ ও আত্মীয়করণের জন্য অভাবনীয় পরিমাণে ধ্বংস হয়েছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, যেগুলো ঠিক করতে নবগঠিত সরকার সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের যে বার্তা দিচ্ছে তা ইতিবাচক সূচনারই ইঙ্গিত। বেশ অনেক বছর দেশের মানুষ গণতন্ত্র যথাযথভাবে অনুশীলন করতে পারে নাই। ফলে গত 12 ফেব্রুয়ারি নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল আমাদের দেশে। আমরা আরো ভালো চাই, এটাও প্রয়োজন, এটাও স্বাভাবিক, কিন্তু বাস্তবতা বিবেচনা করেই আমাদেরকে যা সম্ভব সেটা অর্জনের চেষ্টা করতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয় তবে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নিজের ভাষা, নিজের সংস্কৃতি রক্ষায় সকলকে এক হয়ে কাজ করতে হবে। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকলাব জিন্দাবাদ চলবে না। ইনকলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। ইনকলাব মন্ত্র, তারপরে কি তরি কি মন্ত্র, সব মন্ত্র হয়ে গেছে, এটা বাংলার সাথে কোনো সম্পর্ক না। মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন দেশের ইতিহাসে সবচাইতে ভয়াবহ রানা প্লাজা শিল্প দুর্ঘটনায় আটক যুবলীগ নেতা সোহেল রানা। দীর্ঘ প্রায় 1 যুগ পর শনিবার সন্ধ্যায় সোহেল রানাকে কাশিমপুর কারাগার থেকে সাভারে নেওয়া হয়। পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত মা মর্জিনা বেগম শুক্রবার রাতে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছেলেকে এক নজর মায়ের লাশ দেখানোর জন্য জানাজা পিছিয়ে শনিবার সন্ধ্যায় নির্ধারণ করা হয়।
পরিবারের পক্ষ থেকে প্যারোলে আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়। কড়া নিরাপত্তায় সোহেল রানাকে সন্ধ্যা 6টায় পৌর এলাকার মাদ্রাসা মসজিদে নেওয়া হয়। সেখানে মায়ের জানাজায় অংশ নেন তিনি। পরে জানাজা শেষে তাকে সন্ধ্যা 7:30টার দিকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কটি ভালো নয়, তাই আইসিসি ও সরকার চাইলে বোর্ডে পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। জানালেন, সাকিব আল হাসানকে দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই। মমিনুর রিপনের রিপোর্ট। ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে সাবেক তারকা ফুটবলার আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর থেকে আবারও আলোচনায় আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবি। ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদকে আগে থেকেই অবৈধ বলে দাবি করে আসছেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী। আইসিসির সঙ্গেও বিসিবির সম্পর্কে ফাটল ধরায় তাই পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না এই বোর্ড পরিচালক। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না, তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। এদিকে আবারও আলোচনায় ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে দেশে ফেরানোর প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। বয়স 38 পেরিয়ে গেলেও সাকিবের দলে ফেরাটা অসম্ভব নয় বলে মনে করেন ফারুক। ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। বাট আবার একটা কথা বলে রাখি, ক্রিকেট বোর্ডের জন্য যতটুকু পার্ট সাকিবের ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা ক্রিকেট বোর্ডের পার্ট, বাট তার অন্য যে জিনিসগুলো আছে এটা ক্রিকেট বোর্ডের হাতে নেই। ওই জিনিসটা সরকারের চেষ্টা করতে হবে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে A+ ক্রিকেটার না পাওয়া বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত বলেও জানান ফারুক আহমেদ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টা মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।